Good evening, everyone. আসসালামু আলাইকুম স্যার। ইসলাম আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, শোনা যাচ্ছে। Okay, thank you very much for joining. Today is the first class of our first batch. So today we'll not go through details. We'll just have some general conversation, some introductions. Okay. So and we will also introduce ourselves, and we also uh, learn what are the contents of the course. Okay. So let's begin from myself. So I'm Dr. Didarul Alam, Assistant Professor of North South University, and I completed my bachelor's and master's from Russian University Biochemistry and Molecular Biology Department, and then I completed my PhD in integrated medicine from Nagoya University, Japan, with Monbushu scholarship, and then I completed my postdoc in the United States, and then now I'm a assistant professor here. So before studying, I want to focus on the importance of this course, because as I have gone through a long distance from my academia to my PhD and postdoc, so I have faced a lot of obstacles, a lot of difficulties through the journey. So I thought it was very difficult to get knowledges or to understand research, and especially the person or especially the students who want to start their research in abroad, and especially in particular foreign universities. So it is very difficult for them to catch up the beginning, and also some students don't know about the types of research and how to start it and how to communicate the professors and how to begin the first step towards their journeys in foreign universities, toward their PhDs or postdocs. So that all the things uh, in my mind influenced me why we should not start a course uh, that can give informations to the student who want to develop their career in research in foreign universities. So this is the motivation of this course. Okay. সো আমার মনে হয় যে আমি বাংলা ইংলিশ দুটো মিলেই কথা বলবো, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, বিকজ আওয়ার the purpose of our study is not to learn English here. The purpose of our study is to learn research, to learn science, and to understand science. So মাতৃভাষা সব থেকে ভালো এক্সপ্লেন করা যায়, মাতৃভাষা সব থেকে ভালোভাবে গেইন করা যায়। সো আমার ফরেন ইউনিভার্সিটিসগুলো, স্পেশালি ইন জাপানে আমার যেটা অভিজ্ঞতা ছিল, তারা হায়ার স্টাডিজগুলো কখনোই ইংলিশে কন্ডাক্ট করে না, সব জাপানিজ ভাষায় কন্ডাক্ট করে, সো দ্যাট দে লার্ন দ্য সায়েন্স ভেরি ওয়েল। ওকে, আচ্ছা। সো আমরা একটু দেখে নিই যে আমরা আসলে এই কোর্সে কী কী পড়ব, হ্যাঁ, এবং এই কোর্স কন্টেন্টগুলো আমরা দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোর্স আউটকামটা কী হওয়া উচিত বা কী হবে, হ্যাঁ, আর আমরা এখানে কী শিখব। অ্যান্ড এটা দেখলে আমরা বুঝতে পারবো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং দিস কোর্স। ওকে, আচ্ছা। সো তার আগে আমি একটু সবার কাছ থেকে সবার পরিচয়গুলো একটু শুনতে চাই। ইফ ইউ ডোন্ট মাইন্ড, লেটস ইন্ট্রোডিউস আওয়ারসেলফ। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। স্যার, সবার আগে হচ্ছে মানে উচিত যে সবাইকে এখানে যেহেতু সে কেউ আগে আগে বলতে যাবে না, তো আমি কি বলে দিই যে মানে আমি হচ্ছে এক এক করে নাম ডাকবো, আপনারা সবাই সবার পরিচয় দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি নাফিস ফুয়াদ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আর পাশাপাশি হচ্ছে আমি স্যারের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছি গত সেমিস্টারে। আর এই হচ্ছে আমার সামান্য পরিচয়। আর পরবর্তীতে আমাদের মুকরামুর ভাই, আপনি আপনার পরিচয় দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মুকরামুর রহমান। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। এই তো রিসার্চ শেখা এবং ভবিষ্যতে এটা কাজে লাগানোর জন্যই হচ্ছে এখানে জয়েন করা। রাদিতা আনসার, আপনি আপনার পরিচয় দিলে ভালো হতো।
আসসালামু আলাইকুম, আমি রাদিত আনসার। আমি নর্থ ইউনিভার্সিটিতে আছি। আমি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট and I'm currently in my third year. আসসালামু আলাইকুম জুয়েল ভাই, আপনি আপনার পরিচয়টা দিলে ভালো হতো। জি আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মোহাম্মদ মোফরজ জুয়েল। অ্যাকচুয়ালি আমি আপনাদের ফিল্ড থেকে আলাদা, আমি হয়তো একাই এখানে বিজনেস ফিল্ড থেকে আসছি। আমি আমার ব্যাচেলর এবং পোস্ট গ্রাজুয়েশন অ্যাকাউন্টিং থেকে শেষ করছি এবং কাইন্ডলি আই এম প্রিপেয়ারিং ফর মাই আইএস এক্সাম টু গো অ্যাব্রোড। আই থিঙ্ক দ্যাটস ফ্রম মি। মাশাআল্লাহ। শাফি ভাইয়া, আপনার পরিচয় জানতে আমরা অনেক আগ্রহী। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ শাফি। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে আছি মানে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি থার্ড ইয়ার। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এরপরে মোফাক খায়রুল আলম ভাইয়া, আপনি আপনার পরিচয় যদি দিতেন। আসসালামু আলাইকুম, আমি মোফাক্কারুল আলম ফাহিম। আমি কারেন্টলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট, 9th সেমিস্টার। জাযাকাল্লাহ খাইরান ভাই। মাহমুদ হাসান। This is Mahmoud Hassan. আমি বায়োকেমিস্ট্রি মেজর নিয়ে 6th সেমিস্টারে আছি। SMK। আসসালামু আলাইকুম, আমার নামটা হাসানাত। আমি নর্থ সাউথের মেলটা ইউজ করছি না, এর জন্য আমার নামটা এরকম। আচ্ছা আচ্ছা, সবাইকে সালাম জানাচ্ছি। আমার নাম হাসানাত। আমি নর্থ সাউথে আন্ডারগ্রেড নিয়ে পড়ছি। আমার মেজর হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। সাইমা মুন। সাইমা মুন, আপনি যদি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সানা মাহমুদ মুন। কাজে পড়াশোনা করছি ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি। আমি ইন্টার্ন ডিসেম্বরে গ্রাজুয়েশন কমপ্লিট হবে। যেহেতু অ্যাব্রোড চলে যাওয়ার ইচ্ছা আছে, বাইরে দেশে হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, তো এখানে এই জন্য এনরোল করা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের আব্দুর রহমান ভাই, আপনি সর্বশেষ আপনার পরিচয় যদি দিতেন। আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। 7th সেমিস্টার, মেজর হচ্ছে বায়োকেমিস্ট্রি এন্ড বায়োটেকনোলজি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আমাদের ফুল কন্টেন্ট গুলো পরবর্তীতে আমরা আমার স্যারদের কাছ থেকে জেনে নেব ইনশাআল্লাহ। Thank you very much for introducing yourself. It's really very privilege, and I'm very pleased to hear that some of the students are from different institutes, and it's very important to have diversity in education. So আমাদের দেশে এটা আসলে নাই বললেই চলে। সো যেহেতু আজকে এটা ফার্স্ট ব্যাচ, সো আমার মনে হয় এটা আরও ইলংগেটেড হবে। সো ইট উইল নট বি লিমিটেড টু only biochemistry, microbiology or science field. It will be expand towards business or engineering also. So let's study what are the contents of this course. Okay, so the first class will be on type of research. আমরা যে রিসার্চগুলো করি সেই রিসার্চগুলোর কী ধরনের টাইপস হতে পারে, and types of research paper. Basically, what are the types of research paper? Research paper অনেক ধরনের হতে পারে, অনেক টাইপের হতে পারে। We'll study in details about those research paper here and how to read and understand research papers. এই রিসার্চ পেপারগুলো আসলে কীভাবে পড়তে হয় এবং কীভাবে বুঝতে হয়, এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না। অনেকেই গলা পানি খেয়ে নেমে পড়ি রিসার্চ পেপারের জন্য, সারাদিন রিসার্চ পেপার দেখি, বাট দিন শেষে আসলে বুঝতে পারি না রিসার্চ পেপারে কতটুকু পড়বো বা কোথায় পড়বো বা কোথা থেকে শুরু করব এবং এটা কিভাবে নোট করে রাখতে হবে। তো এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট বিষয় যে একটা রিসার্চ যদি জানতে চাও, সেই রিসার্চটা সম্পর্কে তোমার ফার্স্ট স্টাডি করতে হবে। অবশ্যই স্টাডি করতে হবে এবং সেটা মাথায় রাখতে হবে। এবং যখন আমরা স্টুডেন্টদের ইন্টারভিউ নেই বা বাইরে ধরি, যখন আমরা বাইরে ইন্টারভিউ দেই, আমাদের মেইন পয়েন্টসগুলো কিন্তু থাকে ওই প্রফেসরের কোনো একটা রিসার্চ প্রজেক্টে আমি জয়েন করব। সো
বেসিক্যালি বেশিরভাগ প্রফেসররাই কিন্তু জিজ্ঞেস করে যে তুমি আমার ল্যাবে আসতে চাচ্ছ, সো আমার ল্যাবে আসার জন্য তোমার সিগনিফিকেন্সটা কী, আমার ল্যাবে আসার জন্য তোমার মোটিভেশনটা কী, কিসের জন্য তুমি আসতে চাচ্ছ, বা আমার কোন কাজটা তোমার ভালো লেগেছে। সো আমার এই কোর্স কন্টেন্টে ওই জিনিসটা নাই, বাট বাট ইন দ্য ক্লাস 5 we will study in details how to face an interview on online, to discuss about the research or to face vivas, how to do well and how to communicate with the professor in the interview. We will study those one a little bit, okay? সো এটা অনেক বেশি একটা ইম্পর্টেন্ট, রিসার্চ পেপার পড়া এবং বোঝা, এবং কিছু ছোট ছোট ট্রিক্স আছে যে ট্রিক্সগুলো আসলে আমরা যদি ফোকাস করি বা আমরা যদি মাথায় রাখি রিসার্চ পেপারটা পড়ার সময়, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক হেল্প করবে রিসার্চ পেপারটা অল্প সময়ের মধ্যে গ্র্যাপ করার জন্য। অল্প সময়ের মধ্যে তোমরা রিসার্চ পেপারটা বুঝতে পারবে এবং অল্প সময়ের মধ্যে সেই রিসার্চ পেপারটা থেকে নোট নিতে পারবে, এবং এই নোটটা তুমি যদি সারা জীবনের জন্য প্রিজার্ভ করো, দেন এটা তোমার জন্য একটা অ্যাসেট। যখনই তোমার প্রয়োজন হবে তুমি ওটা পড়তে পারলে, ওটা বুঝতে পারলে, কারণ রিসার্চ পেপার না বুঝলে আসলে আলটিমেটলি সব কিছুই ফাঁকা। হ্যাঁ, তারপর আমরা যেটা শিখব, রাইটিং রিসার্চ পেপার। একটা রিসার্চ পেপার কীভাবে লিখতে হয়, রিসার্চ পেপার আমরা যখন এখানে শিখব যে বিভিন্ন রকমের রিসার্চ পেপার আছে, তো আমরা এখানে শিখব যে এই রিসার্চ পেপারগুলো আসলে কীভাবে লিখতে হয়। যদি একটা জেনারেল ফরম্যাট আছে, আমি জেনারেল ফরম্যাটেই শিখাই দেবো যে একটা রিসার্চ পেপার কীভাবে লিখতে হয়। তারপরেও ডিফারেন্ট টাইপের রিসার্চ পেপারের জন্য ইন্ডিভিজুয়াল কিছু আলাদা ট্রিক্স থাকে। সো উই উইল স্টাডি ডিটেলস ইন হাউ টু রাইট এ রিসার্চ পেপার, ওকে? এটা ফার্স্ট ক্লাসের কন্টেন্ট। এরপর ইন সেকেন্ড ক্লাস উইল স্টাডি হাউ টু পাবলিশ রিসার্চ পেপার। আসলে রিসার্চ করার পর সেই পেপারগুলোকে যে আমরা খাতায় লিখে রাখবো বা রেখে দেবো তা তো না, আমাদের মেইন পারপাস হচ্ছে রিসার্চ পেপারটাকে পাবলিশ করা। আমি একটা রিসার্চ করছি, একটা হাইপোথিসিস আছে, সেটার এগেনস্টে বা সেটার পক্ষে আমি কাজ করছি, করার পর সেটার যে ডেটাসগুলো আমি পাবো, এক্সপেরিমেন্টাল ডেটাগুলো পাবো, সেগুলো সুন্দর করে সামারাইজ করাটাই হচ্ছে রিসার্চ পেপার। এবং এই সামারাইজ করাটার উদ্দেশ্যটা হচ্ছে আমি আমার এই রিসার্চ পেপারটা কোনো একটা জায়গায় পাবলিশ করব। এবং সেই পাবলিকেশনের জন্য আমার কিন্তু এক একটা জার্নালের এক একটা স্টাইল থাকে, আমাকে ওই জার্নালের ওই স্টাইলগুলো ফলো করতে হবে, বাট মেইন কন্টেন্টস উইল বি সেম। তুমি একটা রিসার্চ পেপার কমপ্লিট করার পর তোমাকে পাবলিশ করার জন্য যে প্রসিডিউরগুলো দরকার, সেই প্রসিডিউরগুলো মোটামুটি সেম, ওকে? তারপর এই পেপারগুলো পাবলিশ করার জন্য আমরা কীভাবে সায়েন্টিফিক জার্নালসগুলো সিলেক্ট করব, সায়েন্টিফিক জার্নালসগুলো খুঁজে বের করব, এটাও আমি দেখাবো যে আমাদের এই ফোকাস করে এইভাবে আমাদের জার্নালগুলো সার্চ করতে হয়। আমি তোমাদেরকে এলসেভিয়ার দেখাবো, মোস্ট রিনাউন্ড অ্যান্ড ফেমাস পাবলিশার অফ সায়েন্টিফিক জার্নালস, এটা দেখাবো। এরপর আমরা শুরু করব হাউ টু স্টার্ট রিসার্চ। একটা রিসার্চ যদি আমি শুরু করতে চাই, তাহলে কোন কোন জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে। স্পেশালি আন্ডারগ্রেড, আমি জানি সবাই তোমরা আন্ডারগ্রেড স্টুডেন্ট, সো তোমরা ডেফিনেটলি নট এ প্রিন্সিপাল রিসার্চার, ওকে? একজন প্রফেসরের আন্ডারে বা একজন অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসোসিয়েট প্রফেসরের আন্ডারে তোমাদের কাজ করতে হবে, বাট সে বা তিনি একটা টিচার, ডেফিনেটলি তোমাদেরকে অনেক কিছু অনেক ট্রিক্স, অনেক টিপস দিবে, অনেক কিছুই হেল্প করবে। বাট তোমার যদি এই জিনিসগুলো জানা থাকে, তাহলে তুমি কিন্তু 8-10টা স্টুডেন্টদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, এবং প্রফেসর তোমার দিকে একটা সুনজরে তাকাবেন, এবং তোমার পক্ষে তোমার পেপার পাবলিকেশনটা ইজি হবে। একজনের একটা কাজ করতে দেখা যাবে 6 মাস লাগতেছে, তোমার সেটা কাজ 15 দিনের মধ্যে হয়ে যাচ্ছে, কারণ একটা পেপার পড়তে কারো 10 দিন 12 দিন লাগে। বাট তোমার এই ট্রিক্সগুলো ফলো করলে এই পেপারটা তোমার বুঝতে বড় জোর 1 দিন লাগবে বা 2 দিন লাগবে, হাইস্ট 2 দিন, এর বেশি লাগার কথা না। তাহলে তুমি দেখা যাচ্ছে যে এই কোর্সটার মাধ্যমে তুমি তোমার সময়টাকে কতটা শর্ট করে নিয়ে আসলা। তারপর শুধু সময়টা শর্ট করলা না, যেটা করলা সেটা হচ্ছে যে তোমার এলিজিবিলিটি অনেক বেড়ে গেল। হ্যাঁ, প্রফেসররা তোমাকে চুজ করবে যে হ্যাঁ সে অনেক অ্যাডভান্সড 8-10টা স্টুডেন্টদের থেকে, কারণ আমি স্পেশালি জানি এটা, এই সিনারিওটা শুধুমাত্র প্রাইভেট না, প্রাইভেট পাবলিক সব জায়গাতে স্টুডেন্টরা রিসার্চ সম্পর্কে অত বেশি জানে না। তারা ইভেন আমার কাছে অনেক স্টুডেন্ট এসে বলে, স্যার হোয়াট আই উইল ডু, উইল বি ইট রিভিউ আর্টিকেল অর অরিজিনাল আর্টিকেল, ওকে? সো এটা জানা খুবই দরকার। তারপর আমরা এই রিসার্চ কীভাবে শুরু করতে হয় সেটা শিখব, অ্যান্ড
এই রিসার্চ শুরু করার জন্য আমাদের যে ইথিক্স অর ইন্টিগ্রিটি দরকার হয় সেটা আমরা শিখব। ওকে, এটা গেল ক্লাস 2। এরপর ক্লাস 3 যেখানে আমরা শিখব যে ডেটা কীভাবে প্রেজেন্ট করতে হয়, হাউ টু প্রেজেন্ট সায়েন্টিফিক ডেটা ইন আ কনফারেন্স। একটা কনফারেন্সে কীভাবে সায়েন্টিফিক ডেটা প্রেজেন্ট করতে হয়, কারণ একটা সায়েন্টিস্ট আর একটা রিসার্চারের জীবনে সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে দুটো। একটা হচ্ছে রিসার্চ পেপার পাবলিশ করা, আর আরেকটা হচ্ছে রিসার্চ পেপার প্রেজেন্ট করা। এবং রিসার্চ পেপারগুলো কী স্টাইলে ইন্টারন্যাশনাল কনফারেন্সে প্রেজেন্ট করা হয় সেটা আমরা শিখব। তারপর আমাদের প্রেজেন্টেশন স্কিলগুলো কী, যে কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যায়, কীভাবে হাইলি অর্গানাইজড ওয়েতে একটা প্রেজেন্টেশন দেওয়া যায় সেটা শিখব। দেন হাউ টু প্রিপেয়ার PPTX, পাওয়ার পয়েন্ট ফর প্রেজেন্টেশন। ডেফিনেটলি তোমার সায়েন্টিফিক ডেটাগুলো প্রেজেন্ট করার জন্য তোমার যেটা লাগবে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। অনেকেই দেখি আমাদের স্টুডেন্টরা অনেকেই দেখি যে পাওয়ার পয়েন্টটাকে একটা আর্ট বোর্ড বানায় ফেলছে, এত কালার, এত কিছু, এত অর্গানাইজ, দরকার নাই। সায়েন্টিফিক প্রেজেন্টেশনসগুলো ডেফিনেটলি সিম্পল হতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, অ্যান্ড ইউ হ্যাভ টু প্রেজেন্ট দোজ ডাটা অনলি দ্যাট ইউ ক্যান প্রেজেন্ট। যেটা তুমি প্রেজেন্ট করবা না, যেটা তোমার রিলেভেন্ট না, সেই জিনিসগুলো ডেফিনেটলি তোমার প্রেজেন্টেশনে রাখা যাবে না। সো এখানে একটা টার্মস আছে, ডোন্ট প্রেজেন্ট টু ইয়োর প্রেজেন্টেশন, প্রেজেন্ট টু ইয়োর অডিয়েন্স। এটা কথা বোঝা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। ওকে, ওকে, দ্যাটস গ্রেট। সো ডোন্ট প্রেজেন্ট টু দ্য প্রেজেন্টেশন, প্রেজেন্ট টু ইয়োর অডিয়েন্স। তার মানে তোমার সামনে যারা আছে তুমি কিন্তু তাদেরকে প্রেজেন্ট করছো। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা করে কি, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দিকে দাঁড়িয়ে থেকেই বক 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 করে বলে যাচ্ছে, দু একজন একবার মাথা ঘুরাচ্ছে অডিয়েন্সদের দিকে, কিন্তু বেশিরভাগ কনসেন্ট্রেশনটা সে দিচ্ছে, তার ফোকাসটাই থাকছে হচ্ছে প্রেজেন্টেশন দিকে। এটা কিন্তু খুব ব্যাড একটা ইমপ্যাক্ট। তোমাকে তোমার অডিয়েন্সদেরকে ধরে রাখতে হবে। তারা তোমার প্রেজেন্টেশন, তারা তোমার ডেটা, তারা তোমার রিসার্চের উপর যদি আগ্রহ ফিল না করে, তাহলে তারা তো তোমার প্রেজেন্টেশন থাকবে না, তাই না? সো ইউ হ্যাভ টু বি অ্যাট্রাকটিভ ইন প্রেজেন্টেশন অ্যান্ড ইন স্কিল। ওকে, সো এরপর আমরা পড়বো হাউ টু ইমপ্রুভ ইউর প্রেজেন্টেশন স্কিল, ওর মধ্যেই থাকবে। এরপর আমি তোমাদের কিছু ক্যালকুলেশন দেখাবো, কীভাবে আমরা ডেটাগুলো ক্যালকুলেট করি, স্পেশালি স্টুডেন্ট টেস্ট। এটা সিগনিফিক্যান্স অর নন সিগনিফিক্যান্স ডেটা আমরা যখন একটা জার্নালে পাবলিশ করতে যাই, আমাদের সিগনিফিক্যান্স ভ্যালুগুলোই আমরা কিন্তু প্রেজেন্ট করি। সিগনিফিক্যান্স ডিফারেন্সেস যদি না থাকে তাহলে সেই ভ্যালুগুলো আসলে জার্নাল থেকে রিজেক্টেড হয়ে যায়। ওকে, এই জন্য আমাদের এই একটা বা দুটো ক্যালকুলেশন আমি শেখাবো। এরপর সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এন্ড নোটস, রেফারেন্সিং সিস্টেম। একটা পেপার তুমি যদি লিখো, আমার মনে হয় তোমরা সবাই মোটামুটি পেপার দেখছো, এরকম কেউ আছো? সবাই পেপার দেখছো না? জি স্যার, দেখেছি। ইয়েস স্যার। আচ্ছা, Yes, sir. ইউ হ্যাভ টু বি রেসপন্সিভ প্লিজ, সবাইকে রেসপন্স করতে হবে। ওকে, ইয়েস স্যার, দেখছি। আচ্ছা, আমরা পেপার দেখেছি এবং পেপারের জেনারেল স্ট্রাকচারটাও জানি, যে একটা অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, কনক্লুশন থাকবে, এরপর শেষে থাকবে রেফারেন্সেস। এই রেফারেন্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, বিশেষ করে তুমি যদি প্রপার ওয়েতে স্টার্ট না করো তাহলে সমুদ্রের ভিতরে খালি হাতে মাছ খোঁজার মতো হবে। সো এই সমুদ্রের ভিতরে খালি হাতে মাছ যেমন পাওয়া যায় না এবং সেখান থেকে বেঁচে ওঠাও ডিফিকাল্ট, ঠিক সেরকম হবে তুমি যদি একটা রেফারেন্সিং সিস্টেম সম্পর্কে ভালো আইডিয়া না থাকে তাহলে তুমি পেপারে রেফারেন্স করতে পারবে না। সো হোয়াট আই ডু, আমি যখনই কোনো পেপার লেখা শুরু করি আমি প্রথম থেকে এই জিনিসটাই সবার আগে মাথায় রাখি, রেফারেন্সিং। আমি একটা লাইন লিখলে সেই রেফারেন্সটা আগেই আমি সেখানে লিখে দিই। এরপর আমি যদি 10টা লাইন লিখি, লেখার পর আমার 10টা রেফারেন্স হলো, এরপর আমার রিভিউ করার পর যখন মনে হচ্ছে যে না এই লাইনটার আগে যাবে, ওই লাইনটা পরে আসবে, তখন আমি যদি সরিয়ে ফেলি তখন কিন্তু রেফারেন্সগুলো সরাতে হবে। তো আমি এই এন্ড নোট করে আগে থেকেই থাকার কারণে, আগে থেকেই এন্ড নোটে আমরা রেফারেন্সগুলো অ্যারেঞ্জ করে রাখার কারণে যেটা হয় যে আমি সেন্টেন্সগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় রিঅ্যারেঞ্জ করলে এই রেফারেন্সগুলো অটোমেটিক রিঅ্যারেঞ্জ হয়ে যায়। বাট কেউ যদি ম্যানুয়ালি করে থাকো তাহলে ডিফিকাল্ট, তাহলে আবার তোমাকে 1 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার রেফারেন্সগুলো চেঞ্জ করতে হবে। ইট ইজ ভেরি ভেরি হেক্টিক ওয়ার্ক অ্যান্ড ভেরি ভেরি ডিফিকাল্ট। ওকে, এগুলো ছিল রিসার্চ পার্ট। এরপর আসো
যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেটা চায় যে তারা স্কলারশিপটাতে বেশি ফোকাস করে। আর প্রাইভেট ইউনিভার্সিটি যেটা হয় যে তারা স্কলারশিপ হলেও হলো, আবার সেলফ ফান্ডিং হলেও হলো, হ্যাঁ, সমস্যা যেটা কম হয়, ওকে, যেটাতে ইয়ে হয়। তো যেভাবেই যাই না কেন, আমরা সেলফ ফান্ডিংয়ে যাই বা স্কলারশিপ নিয়েই যাই, আমাদের জন্য সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে মোটিভেশন। এই মোটিভেশন লেটার্স লেখা, তুমি পিএইচডিতে যাও, মাস্টার্সে যাও, তোমার যেটা লাগবে সেটা হচ্ছে মোটিভেশন লেটার লেখা। পাশাপাশি তোমার একটা রিসার্চ প্রপোজালও চাই। এই রিসার্চ প্রপোজাল কীভাবে লিখতে হয়, তারপর মোটিভেশন লেটার কীভাবে লিখতে হয়, আর এসওপি কীভাবে লিখতে হয়, এই জিনিসটা শিখবো। স্টেটমেন্ট অফ পারপাস, হ্যাঁ, মোটিভেশন লেটার আর এসওপি মোটামুটি সেম। তো কিছু কিছু ক্ষেত্রে মোটিভেশন লেটার আর এসওপির মধ্যে রিসার্চ প্রপোজালটাও রেখে দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে রিসার্চ প্রপোজাল আলাদাভাবে লিখতে হয়, ওকে। তো এই জিনিসটাও খুবই ইম্পর্ট্যান্ট ফর ইয়োর গ্র্যাজুয়েট অ্যাডমিশন। একটা প্রফেসরকে কনভিন্স করতে হবে, স্পেশালি যারা স্কলারশিপ নিয়ে বাইরে যেতে চায়, তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার প্রফেসর তোমার উপর কতটা সন্তুষ্ট, ওকে। তুমি যদি তোমার প্রফেসরকে কনভিন্স করতে পারো, তাহলে দেখা যাবে সে সেখান থেকে ফান্ডিং নিয়ে আসতে পারবে তোমাকে নেওয়ার জন্য। আর তুমি যদি প্রফেসরকে কনভিন্স করতে না পারো, তাহলে প্রফেসর মুখের উপর বলে দেবে যে আই হ্যাভ নো ফান্ডিং, যে আমার টাকা নাই তোমাকে নিয়ে যাওয়ার জন্য, ওকে। সো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে কিভাবে প্রফেসরকে অ্যাট্রাক্ট করতে হবে, এটা তোমার নিজের মধ্যে করে তোমাকে শিখতে হবে। এর মধ্যে সবথেকে ফর্মাল ওয়েটা হচ্ছে মোটিভেশন লেটার আর এসওপি। তারপর আমরা যেটা শিখবো যে টাইপ অফ মোটিভেশন লেটার, মোটিভেশন লেটার কী ধরনের টাইপ আছে, তারপর হাউ টু রাইট মোটিভেশন লেটার্স অ্যান্ড হাউ টু রাইট এ প্রফেসর অ্যান্ড হাউ টু রাইট এ ইমেল কভার লেটার। আমরা হয়তো সবাই জানি যে একটা ইমেল কীভাবে লিখতে হয়, বাট আমরা এটা জানি না অনেকে যে একটা ইমেল কীভাবে ফর্মাল ওয়েতে লিখতে হয়, ওকে। সো ফর্মাল ওয়েতে তুমি যদি না লিখো, তাহলে কিন্তু তোমার ইমেলটাকে প্রফেসর জাঙ্ক ফিল্ডে ফেলাই দিবে, এটা সে দেখবেও না বা দেখেও তার, কারণ প্রফেসরের সময় কোথায়, প্রফেসরদের অনেক ব্যস্ততা থাকে। আমরাই এত ছোটোখাটো প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে আমাদের যে পরিমাণ ব্যস্ততা, আর যারা প্রফেসর তারা অনেক অনেক ব্যস্ত থাকে। সো তোমার এই উল্টাপাল্টা ইমেল পড়ার টাইম নাই। আর দ্বিতীয় কথা, তার কাছে অসংখ্য ইমেল আসে যে আই ওয়ান্ট টু ডু রিসার্চ আন্ডার ইয়োর সুপারভিশন, আই নিড ফান্ডিং, অসংখ্য রিকোয়েস্ট আসে। সো এটা যদি তার চোখে লুক্রেটিভ না হয়, তার চোখে সুন্দর না হয়, তাহলে সে কখনো এটা রেসপন্স করবে না। তাহলে আমরা শিখবো যে একটা প্রফেসরকে কীভাবে ইমেল লিখতে হয়, আর একটা ইমেল কীভাবে ফর্মালি লিখতে হয়। প্রফেসর ইমেল অ্যাড্রেস, especially you have to use the institutional email address, okay, to send and to the professor. তারপর একটা সাবজেক্ট লাইন থাকে, সেই সাবজেক্টটা কীভাবে লিখতে হয়। তারপর কভার, এই কভার লেটার এটা হচ্ছে ওই ইমেলের যে কভার ওর বডি সেটা। এরপর আমাদের সিভিটা অ্যাটাচ করে দিতে হয় সেখানে, ওকে। তো এই জন্য আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে হাউ টু মেক সিভি টু এ গ্রাজুয়েট স্টুডেন্ট, হাউ টু রাইট এ সিভি, how to make a CV for a graduate student. আমরা অনেকে অনেক তথ্য দিয়ে সিভিটাকে সাজাই, এর মধ্যে বেশিরভাগই হয় আননেসেসারি ইনফরমেশন। আমি যেটা জানি না সেটাও লিখি, যেটা অল্প জানি সেটাও লিখি, এবং যেটা জানি সেটা তো লিখি। এটা কিন্তু খুব খারাপ। তুমি যেটা জানো তোমাকে সেটাই লিখতে হবে। তুমি যদি কোনো টেকনিক্স না জানো, তাহলে সেটা তোমার লেখাটা উচিত হবে না, কেননা সেটার উপর বেস করে when you are sitting on a viva in front of a professor by online or something like that, no problem, but he or she will have your CV on hand, and while he is looking into your CV, he will ask some question based on your techniques and tricks. So if you mention some different techniques that you are not known, তাহলে সে যদি তোমাকে ওটার উপর তোমাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি অ্যান্সার দিতে পারবে না। এই জন্য এমন কিছু তোমার সিভিটা শর্ট থাকুক তুমি। আর একটা মজার বিষয় হচ্ছে যে আন্ডারগ্রেড স্টুডেন্টরা অনেক বেশি টেকনিক্স জানবে, এটা কোনো প্রফেসরই এক্সপেক্ট করে না, বরং তোমরা লিমিটেড কিছু জানবা। এখন তুমি লিমিটেড জানার কথা, বাট তুমি লিখে রাখছো আনলিমিটেড, বরং আনলিমিটেড লেখা জিনিসটাই প্রফেসরের চোখে একটা ডাউট ফিল হবে যে হ্যাঁ, সে এত টেকনিক্স কীভাবে জানে। ইভেন যখন আমি ইউএসএতে যাই, ইউএসএতে যাওয়ার আগে আমার সিভিতে অনেক টেকনিক্স ছিল, এটা দেখিয়ে প্রফেসর ডাউট যে তুমি এত কিছু কীভাবে কাজ করছো।
যদিও আমি কাজ করেছি, কারণ জাপানে আসলে এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্টলি হ্যান্ডেল করা হয়, অনেক বেশি প্রেশারাইজ থাকে, অনেক কিছু আমাদের শিখতে হয়। তো যাই হোক, এই জন্য আমাদের সিভিটা কীভাবে লিখতে হয় টু দ্য পয়েন্ট, এটা আমাদের জানতে হবে। ওকে, তারপর হাউ টু ফেস গ্র্যাজুয়েট স্কুল ভাইভা অর ইন্টারভিউ অনলাইন। আমরা ছোট ছোট কিছু ট্রিক্স খুঁজবো যে কীভাবে ভাইভা ফেস করতে হয় প্রফেসরদের সাথে। যেমন আমি যেটা সাজেস্ট করি, ট্রাই টু সিট অন কম্পিউটার, ট্রাই টু সিট ইন ফ্রন্ট অফ কম্পিউটার ওয়াইল গিভিং ভাইভা অনলাইন। ছোটো ছোটো ল্যাপটপে না, যত বড় স্ক্রিন থাকবে তত বড় স্ক্রিনের ল্যাপটপ হোক কম্পিউটার হোক সেটা নিয়ে বসতে হবে। অর্থাৎ স্ক্রিন যত বড় হবে ভাইবার জন্য তত বেটার। এর কারণটা কি এটা বলি, স্ক্রিন যত বড় হয় তুমি শুধু তোমার প্রফেসরের যে ভিডিও পার্টটা আছে সেটা এক পাশে বা মাঝখানে, ক্যামেরা বরাবর মাঝখানে রাখবা, এবং ডান পাশে বাম পাশে এনাফ স্পেস রাখবা। সেই স্পেসগুলোতে আমি যেটা করতাম, আমি টেপ দিয়ে আমি ওই প্রফেসর প্রবাবলি কী কী কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে সেই কোয়েশ্চেনগুলো আগে থেকে লিখে, পয়েন্টসগুলো আগে থেকে লিখে বা প্রিন্ট করে সেই কোয়েশ্চেনগুলো আমি কাগজে লিখে সেই কাগজগুলো দুই পাশে দুইটা ঝুলে দিতাম টেপ মেরে। আর ক্যামেরার সামনে যখন তুমি ভাইবা দিবা, তোমার চোখ যদি ওই কাগজের পাশে আর এই পাশে ডান পাশে একটু নড়াচড়া হয়, প্রফেসর কিন্তু বুঝতে পারবে না। বাট তোমার যেটা সুবিধা হবে, প্রফেসর তোমাকে জিজ্ঞেস করলে তোমার যদি অ্যাবনর্মাল কিছু মনে হয় বা তুমি ইউ আর কোয়াইট নার্ভাস, বাট অর সামটাইমস ইউ মাইট ফরগেট সাম পয়েন্টস, তাহলে তুমি ঝট করে সেখানে দিতে পারবে। এটা হচ্ছে আমার ট্রিক্স। তো এরকম আরও অনেক কিছু আমরা ট্রিক্স শিখবো। হ্যাঁ, এটা হচ্ছে ক্লাস 4। তারপর ক্লাস 5, এখানে আমরা শিখবো স্কোপ অফ এমএস অর পিএইচডি ইন ফরেন ইউনিভার্সিটিস, অ্যান্ড এগুলো কীভাবে কতগুলো আছে বা কেমন আছে, ইট ডিপেন্ডস অন দ্য ফিল্ড, ইট ডিপেন্ডস অন দ্য লাইক সায়েন্স ফ্যাকাল্টির জন্য একরকম হয়, কমার্সের জন্য আরেক রকম হয়, তারপর ইঞ্জিনিয়ারিংদের জন্য আরেক রকম হয়। তো আমরা একটু সায়েন্স বেসড কিছু দেখার চেষ্টা করব। এরপর হাউ টু সিলেক্ট ইউনিভার্সিটিস অফ প্রফেসর, আমরা প্রফেসরকে কীভাবে সিলেক্ট করব, ইউনিভার্সিটি কীভাবে সিলেক্ট করব। কেননা প্রফেসর আর ইউনিভার্সিটি যদি তুমি তোমার মনের মতো করে বা ভালোভাবে সিলেক্ট করতে না পারো, তোমার জীবনে অনেক বড় একটা ধাক্কা আসবে রিসার্চ যখন শুরু করতে যাবা। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু চুজ এ প্রফেসর। আর সবথেকে ভালো হয় অ্যাসোসিয়েট প্রফেসর কাউকে চুজ করা। প্রফেসর যারা নতুন হয়েছে তাদেরকেও চুজ করা যেতে পারে, বা অ্যাসোসিয়েট প্রফেসর এদেরকেও চুজ করা যেতে পারে ফর স্কলারশিপ, কারণ তারা অনেক দিন ধরে কাজ করবে এবং তারা রিপ্রোডাক্টিভ। হ্যাঁ, বুড়ো প্রফেসরদেরকে অ্যাভয়েড করাই ভালো। তারপর ডিফারেন্ট সাইট ফর এমএস অর পিএইচডি, কী কী সাইট আছে, যেমন ড্যাড, তারপর মাস্টার্স পোর্টাল, লিঙ্কডইন, সায়েন্স ক্যারিয়ার, তারপর এলসেভিয়ার জবস, সায়েন্স জব, এরপর সোশ্যাল মিডিয়া ফর ওপেনিং ফর ডিফারেন্ট স্কলারশিপ। হ্যাঁ, আমরা এই জিনিসগুলো শিখব। এটা ছিল হচ্ছে কোর্স আউটলাইন। আমার কথা কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ওকে, Yes, sir. সো ইউ হ্যাভ টু বি রেসপন্সিভ প্লিজ। বাকিরা কী অবস্থা বাকিদের? স্যার বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। Yes, sir. আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন হিয়ার? স্যার ওকে, আচ্ছা, এখন আজকে যে ইন্ট্রোডাক্টরি ক্লাস আমরা খুব বেশি পড়বো না, আমরা কোর্স সম্পর্কে জানলাম, নিজেরা ইন্ট্রোডিউস হলাম। তারপর আজকের ক্লাসে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিসার্চ অ্যান্ড রিসার্চ পেপার। এটা আমরা যতটা পারি এটা আমরা পড়বো। ওকে, আচ্ছা, তো হোয়াট ইজ রিসার্চ? রিসার্চ পেপার জানার আগে আমাদের জানতে হবে যে রিসার্চটা আসলে কী। হ্যাঁ, রিসার্চ যদি ডিফাইন করতে না পারি তাহলে কিন্তু আমাদের রিসার্চ পেপার পড়ার আগ্রহ থাকবে না। আর ফার্স্টলি আমরা যখন কোনো একটা কিছু করি বা করার চেষ্টা করি, আমাদের কিন্তু একটা টার্গেট থাকে। যেমন তোমরা সবাই এখানে এই কোর্সটা করছো, তোমাদের একটা অবজেক্টিভ আছে, তাই না? যে এই কোর্স করলে আমরা এই জিনিসগুলো জানবো, এই জিনিসগুলো শিখবো। তো রিসার্চ এই রকম একটা জিনিস, যখন আমি একটা রিসার্চ শুরু করব তখন আমার কিছু অবজেক্টিভ থাকতে হবে যে হ্যাঁ, এই কাজগুলো আমি করব এবং এই আউটকামগুলো আসবে। বেশিরভাগ রিসার্চই কিন্তু একটা হাইপোথিসিসের উপর বেস করে হয়। যেমন তুমি যদি একটা রিভিউ আর্টিকেল লেখো, একটা হাইপোথিসিস দাঁড় করাতে হবে।
একটা টাইটেল দাঁড় করাতে হবে। বেসড অন দ্যাট টাইটেল ইউ হ্যাভ টু ডিজাইন ইউর পেপার। তুমি যদি অরিজিনাল আর্টিকেল একটা লিখো বা অরিজিনাল রিসার্চ করো, তাহলে তোমারও কিন্তু একটা হাইপোথিসিস থাকতে হবে। এই হাইপোথিসিসের ওপর বেস করেই কিন্তু আমরা রিসার্চ করে থাকি। ওকে, তাহলে রিসার্চ কি? রিসার্চ হচ্ছে সহজ ভাষায় এটা গবেষণা, মানে কোনো কিছুর ভিতরে কোনো কিছু আছে কিনা সেটা খুঁজে বের করা। এই খুঁজে বের করাটাই হচ্ছে রিসার্চ, এবং এটা অনেক ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। Yes, sir. ওকে, আচ্ছা আচ্ছা, এর মধ্যে আমরা আজকের ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ রিসার্চ পেপার। রিসার্চ পেপারের টাইপসগুলো কী কী, কীভাবে রিসার্চ পেপার পড়তে হয়, কীভাবে রিসার্চ পেপার বুঝতে হয়, এবং কীভাবে রিসার্চ পেপার লিখতে হয়। ওকে, সো সবার আগে আমি একটা কথা বলি, আমাদের পড়াশোনাটা বা আমাদের কোনো কিছু জানার আগ্রহটাই কিন্তু আমাদেরকে অনেক বড় করে তোলে। কোনো কিছু জানার আগ্রহটা, ঠিক আছে? যদি কোনো কিছুতে আমরা মোটিভেটেড না থাকি, কোনো কিছু যদি আমাদের ভালো না লাগে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে যতই পুশ করা হোক সেগুলো কিন্তু আমরা আগ্রহ ফিল করবো না, এবং সেগুলো আমাদের মাথায় ঢুকবে না। আমাদের মস্তিষ্ক কিন্তু ওইভাবেই কাজ করে। সো ট্রাই টু এনজয় দ্য ক্লাসেস, ট্রাই টু এনজয় দ্য টপিকস। যদি এনজয়েবল না হয় বা এনজয়েবল যদি মনে না করো, তাহলে কিন্তু মাথায় কিছুই ঢুকবে না। ওকে, কারণ প্রথম ক্লাসগুলো একটু ডেসক্রিপটিভ টাইপের হবে। ডেসক্রিপটিভ কেন? কারণ রিসার্চ পেপার জিনিসটা কিন্তু একটু ক্রিটিক্যাল। সো এই ক্রিটিক্যাল জিনিসটাকে সহজ করে তোমাদের সামনে নিয়ে আসাটা, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস, তাই না? সো আমরা চেষ্টা করব হাউ টু এনজয় দ্য ক্লাস। ওকে, এখানে আমরা সবাই শিখতে এসেছি। কেউ কাউকে লজ্জা না করে কোনো কোয়েশ্চেন যদি আসে, সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে। আমি যা বলতে থাকি কোনো সমস্যা নেই, আমাকে স্টপ থামিয়ে দিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে। ওকে, ইউ হ্যাভ রাইট। আচ্ছা, তাহলে মজার কথা একটু বলি, সেটা হচ্ছে আমরা যে রিসার্চ করব, বা আমরা যে এই কোর্সটা করছি, আমাদের সবার উদ্দেশ্য একটাই, যে আমরা একজন রিসার্চার হব, তাই না? সবারই তো একই উদ্দেশ্য। Yes, sir. তার মানে স্যার, আমরা শুধু রিসার্চার না স্যার, সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, গুড, সায়েন্টিস্ট। ইনশাআল্লাহ স্যার, আমরা হবো স্যার। ওকে, তো রিসার্চারের অনেক পরের স্টেপ কিন্তু একটা সায়েন্টিস্ট হওয়া, ঠিক আছে? সো সায়েন্টিস্ট হলে কি হবে? সায়েন্টিস্ট হলে সুন্দর একটা ইউনিভার্সিটিতে তুমি জব করবা, সুন্দর একটা ইউনিভার্সিটির তুমি সায়েন্টিস্ট থেকে কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা বাইরে আবার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে ইয়ে হয়। হ্যাঁ, তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর সবাইকে, স্টুডেন্টদেরকে পড়াবা, সুন্দর সুন্দর জায়গায় ঘুরবা, ডিফারেন্ট কনফারেন্সে ঘুরবা। হ্যাঁ, অন্যরকম একটা লাইফ, সেটাই হচ্ছে আসলে রিসার্চ লাইফ। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা আমাদের অনেক সিনিয়রদেরকে দেখব যে যারা ফেসবুকে ছবি টবি দিচ্ছে, ঘুরতেছে, এটা করতেছে, ওটা করতেছে, বাট সে একটা বড় সায়েন্টিস্ট। আসলে তার এই ঘোরার দিকে নজর দিলে কিন্তু বিপদ, কারণ সে দেখা যায় 6 মাসে বা 3 মাসে সময় পায়, সেই 3 মাসে একদিন ঘুরতে যায়, বাট বাকিটা রেস্ট অফ দ্য টাইম হি অর শি হ্যাজ টু স্পেন্ড অন দ্য ল্যাব। তাহলে রিসার্চার হওয়ার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে পরিশ্রমী হতে হবে ফার্স্ট। সেকেন্ডলি, তোমার ব্রেইনটাকে ডাইভার্স করতে হবে। এক পক্ষে কাজ করা যাবে না, একদিকে ওয়ান ওয়েতে কাজ করা যাবে না, তোমাকে ডাইভার্স কাজ করতে হবে। একটা এক্সপেরিমেন্ট তুমি ডিজাইন করলা, সেই ডিজাইন এক্সপেরিমেন্টে যদি তুমি সাকসেসফুল হবে তা কিন্তু না, তোমাকে মাল্টিপল এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে বিফোর স্টার্টিং দ্য রিসার্চ। ওই জন্য আমি বললাম না যে একটা হাইপোথিসিসে ফার্স্ট আমরা দাঁড় করাই, সেই হাইপোথিসিস দাঁড় করার পর আমরা এক্সপেরিমেন্টাল ডিজাইন করি, সেই এক্সপেরিমেন্ট ডিজাইন করার পর অনেক এক্সপেরিমেন্ট ফেল হয়, আমাদের মাল্টিপল এক্সপেরিমেন্ট করতে হবে যে হ্যাঁ এইটা ফেল হলে আমি এটাতে যাবো, ওটা ফেল হলে ওটাতে যাবো। এরকম আমাদের মাল্টিপল ডাইভার্সিটি মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আমরা শুরু করি টাইপস অফ রিসার্চ পেপার। আচ্ছা, সো হোয়াট ইজ রিসার্চ পেপার? এটা আগে জানি। দিস ইজ দ্য মোস্ট কমন academic writing and is basically a presentation or evaluation of your research data. তোমার যা রিসার্চ করেছো সেই রিসার্চের যে আউটকামটা এসছে
সেই আউটকাম এবং যা যা করেছো সব কিছু একটা ফর্মাল ওয়েতে প্রেজেন্ট করার মানেই হচ্ছে রিসার্চ পেপার। অ্যান্ড এই রিসার্চ পেপারগুলো কিন্তু পিয়ার রিভিউড, দ্যাট মিনস অনেক বড় বড় সায়েন্টিস্ট এই পেপারটা পড়েছে, পড়ার পর তাদের মতামত দিয়েছে এবং তারপর এটা যদি অ্যাকসেপ্টেড হয় পাবলিশড হয়েছে। ওকে, সো দিস ইজ বেসিক্যালি দ্য ফাইনাল প্রোডাক্ট অফ রিসার্চার্স লার্নিং প্রসেসেস, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ভেরিয়াস অ্যাসেসমেন্ট ডেটা। তাহলে একটা রিসার্চ পেপার কী ফোকাস করছে, রিসার্চ পেপার কী প্রেজেন্ট করছে? এই রিসার্চ পেপার প্রেজেন্টিং দ্য ক্রিটিক্যাল থিঙ্কিংস অফ দ্য অথর্স। ওকে, হু আর দ্য অথর্স? যারা পেপারটা লিখেছে তারাই অথর্স। বাই রাইটিং এ রিসার্চ পেপার ওয়ান ক্যান ইমপ্রুভ ইন ডিপ নলেজ অফ দ্য সাবজেক্ট। So usually research articles undergo peer-reviewed process before getting published on an academic platform. এই একাডেমিক প্ল্যাটফর্ম মানে হচ্ছে যে জার্নালস, বুকস, চ্যাপ্টার্স। ওকে, তাহলে দেখি সাম কমন টাইপস অফ রিসার্চ পেপারগুলো কী হতে পারে। যেমন অরিজিনাল আর্টিকেলস। এই অরিজিনাল আর্টিকেলসগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ডেটা দিয়ে যে রিসার্চ পেপারটা আসে। দ্যাট মিনস ইউ হ্যাভ ওয়ার্ক ইন দ্য ল্যাবরেটরি, ইউ হ্যাভ কন্ডাক্টেড সেভারাল এক্সপেরিমেন্টস, সেই এক্সপেরিমেন্টস থেকে একটা আউটকাম আসলো, সেই আউটকাম দিয়ে তুমি এই পেপারটা রেডি করলা এবং এটা পাবলিশ হলো একটা জার্নালে। এবং এই জার্নালগুলোর গায়ে সাধারণত অরিজিনাল আর্টিকেল লেখা থাকে। অনেক জার্নালে লেখা থাকে, অনেক জার্নালে লেখা থাকে না।